বাদ পড়াদের ভোট দেওয়া নিয়ে এবার সংশয়। এখনো ট্রাইব্যুনাল তৈরি না হওয়ায় সংশয় সোমবারের মধ্যে প্রথম দফার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। প্রথম দফার বিচারাধীন 36 লক্ষের বেশি, 36 লক্ষের মধ্যে 17 লক্ষ নাম বাদ। ট্রাইব্যুনালে তাদের আবেদন করার সুযোগ, কিন্তু ট্রাইব্যুনাল তো তৈরি নিয়ে জট। তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? কথা বলবো, প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, একেবারে 7 তারিখ অর্থাৎ প্রথম দফার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রেক্ষিতে 7 তারিখ যে নমিনেশন, সেই নমিনেশনের কিন্তু শেষ দিন, এবং আমরা জানি যে এই শেষ দিনের মধ্যেই যে ভোটার তালিকা রয়েছে, ফাইনাল তালিকা, তা ফ্রিজ করে দিতে হবে। তবে এখনো পর্যন্ত ফার্স্ট ফেজের ক্ষেত্রে অর্থাৎ 152 আসনের ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেখানে প্রায় 36 লক্ষ নাম কিন্তু রয়েছে, প্রকাশ হয়েছে, এবং যার মধ্যে ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রায় 45% অর্থাৎ 45% নাম বাদ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 36 লক্ষের মধ্যে যদি 45% নাম বাদ দেয়, তাহলে 16 লক্ষের কাছাকাছি সে সংখ্যাটা দাঁড়ায়। এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু ট্রাইব্যুনালের কাজ কবে শুরু হবে, অনলাইনে এবং অফলাইনে, সেই নিয়ে কিন্তু না সিইও অফিসের তরফে কিছু বলা হচ্ছে, না কলকাতা হাইকোর্টের তরফে কিছু ক্লিয়ার করে বলা হচ্ছে। সিইও মানব আগরওয়াল তিনি বলছেন যে সিএস অর্থাৎ মুখ্য সচিব তিনি এই পুরো বিষয়টা দেখছেন। তো ট্রাইব্যুনাল যদি কাজ না শুরু হয়, তাহলে আজকে 3 তারিখ, হাতে রয়েছে আর মাত্র 3টে দিন। এই 6 তারিখের মধ্যে বা 7 তারিখের মধ্যে কিন্তু যে কাজ, সেই কাজ কি আদৌ শেষ করা যাবে? সেক্ষেত্রে যাদের নাম বাদ করেছে, তারা কি সত্যিই আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না? এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। রুমেলা, বেশ। ট্রাইব্যুনালে ফের ছন্দপতন, সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতি 19 থেকে কমে 18। ঝাড়খণ্ডে থাকেন, তাই কলকাতায় এসে কাজ করা সম্ভব নয়। বয়সজনিত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে চিঠি। বিকল্প অবসরপ্রাপ্ত বিচারপতির খোঁজে হাইকোর্ট। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের আদেশ মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয় থেকে যে 19 নাম পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে, তাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন, এবং এই এসআইআর অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ যাচ্ছে, তাদের শুনানির জন্য এই 19 বিচারপতির, অবসরপ্রাপ্ত বিচারপতির ট্রাইব্যুনাল গঠিত হয়। কিন্তু তার মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন, যিনি কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেন, সেই তপেন সেন এই মুহূর্তে থাকেন ঝাড়খণ্ডে। তার পক্ষে এই মুহূর্তে পুরো বিষয়টার মধ্যে যেভাবে এগোতে চাইছে কমিশন, কিভাবে কাজ হবে না হবে, পুরো বিষয়টা জানার পর তিনি এই ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন, এবং ইতিমধ্যেই তিনি ইমেল করে প্রধান বিচারপতি সচিবালয় বা হাইকোর্ট প্রশাসনকে চিঠি দিয়ে তিনি যে ট্রাইব্যুনালে থাকতে পারছেন না, সেই বিষয়টাও জানিয়ে দেওয়া হয়েছে। তড়িঘড়ি তার বদলি হিসেবে আরেকজন বিচারপতি অবসরপ্রাপ্ত যিনি, তাকেও খোঁজার কাজ চলছে, সেটাও প্রায় চূড়ান্ত, এবং যতক্ষণ না নির্বাচন কমিশন সেই নামের পরিবর্তে কাউকে বিজ্ঞপ্তি জারি করে জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 18 জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কিছু ট্রাইব্যুনাল চলতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশটা দিল 24শে মার্চ সুপ্রিম কোর্ট, বা তারও কিছুটা আগে, কিন্তু এখনো পর্যন্ত সেটা খাতায় কলমে কাজ শুরুই করলো না, এবং এই অবস্থায় বিচারপতির সংখ্যা একজন কমে গেল, 19 থেকে 18 হলো। 19 কবে হবে সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। বিকল্প বিচারপতি কে হচ্ছেন তার কাজ প্রায় শেষ করে ফেলেছে কলকাতা হাই প্রশাসন, এবং তারা সেই নামের তালিকাও হয়তো পাঠিয়ে দেবে কমিশনকে খুব শীঘ্রই। তবে ছন্দপতন এই কারণে, বয়সজনিত কারণ এবং পরিকাঠামোগত লজিস্টিক সমস্যার কথা তিনি জানিয়েছেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। কিন্তু পুরো পরিস্থিতিটা যেরকম দামাদর সিচুয়েশন, এবং কয়েকদিন আগে 5টা থেকে বিকেলে যে অনলাইন মিটিং হয়েছিল, সেই অনলাইন মিটিং এ একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতি সরব হয়েছিলেন কমিশনের যে ধরনের কাজ করাতে চাইছে ট্রাইব্যুনালকে নিয়ে। হেডলাইন্স। মোফাক্কেরুল ইসলাম কে? এই মোফাক্কেরুল ইসলাম নেতা, তিনি আইনজীবীও। এই মোফাক্কেরুল ইসলাম কে জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। মোফাক্কেরুল ইসলাম উস্কানির অভিযোগে ধৃত এই মোফাক্কেরুল ইসলাম কে? সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, দেখো, আমরা জানিয়ে রয়েছি যে হাইকোর্ট সামনে, এবং এই হাইকোর্টে একাধিক মামলার নির্দেশনামায় তার নাম দেখা গেছে, অর্থাৎ তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে রয়েছেন, এটা সত্য। তবে কলকাতা হাইকোর্টের
এই পাড়াতে তার নতুন একটি চেম্বারও রয়েছে, সেখানে আচ্ছা। বিভিন্ন জুনিয়রদের নিয়ে তিনি তার সেরেস্তা সামলান। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের এজলাসে তাকে সরাসরি মামলায় সওয়াল করতে কম দেখা গেছে। আচ্ছা। কারণ তিনি কাউকে না কাউকে সিনিয়র হিসেবে অ্যাপয়েন্ট করে তাদেরকে দিয়ে মামলা করতেন। আসলে একাংশ আইনজীবী আছেন, সবাই তো আর বিচারপতির সামনে সওয়াল করেন না, তারা বিভিন্ন জেলা থেকে মামলাগুলো নিয়ে আসেন, তারপর সেই মামলাগুলো সিনিয়রদের দিয়ে সওয়াল করান। আচ্ছা। অর্থাৎ একটা ব্রিজ বলা যায়, এই আইনজীবীরা সেই ব্রিজ আইনজীবী হিসেবে মোফাক্করুল ইসলাম রয়েছেন। তবে হাইকোর্টের থেকে বেশি তার সাইবার অপরাধ নিয়ে বিভিন্ন মামলা মকদ্দমা, কারো নথিতে সমস্যা রয়েছে, কারো আধার কার্ডের সমস্যা রয়েছে, কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের কেস খেয়েছে, এই চাকরি সমস্যা হতে পারে, এই ধরনের যে বিষয়গুলি, সেই মামলাগুলো করতে তার মক্কেলের হয়ে বারবার দেশের এমন কোনো শহর নেই যেখানে মোফাক্করুল ইসলাম যায়নি। আচ্ছা। অন্তত তার সোশ্যাল মাধ্যম তার সাক্ষী, বিভিন্ন শহরে তার ছবি রয়েছে বিভিন্ন মামলা করতে গেছে বলে। এই মোফাক্করুল ইসলাম 2021 সালের আগে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে সরাসরি কন্ট্যাক্টে আসে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং 2021 সালের টিকিটও পায় সে উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে, এবং সে প্রতিদ্বন্দ্বিতা করে, ফল সে হেরে যায়। বেশ কয়েক হাজার ভোট সে পেয়েছিল, এটা সত্যি। এবং সেই সময়ের পর থেকে যখন এই মিমে যে দাপট মনে করা হচ্ছিল অন্য রাজ্যের মতো আসবে, সেটা কিছুটা ম্রিয়মান হয়ে যায়। তারপর সে সেখান থেকে মিম থেকে দূরে সরে গিয়ে আবার তার নিজের পেশায় মন দেয়, এবং এই মামলা মোকদ্দমা করার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে তোমার মনে থাকবে যখন ওয়াকফ সংশোধনী আইন বিরোধী বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছিল আমাদের রাজ্যে, উত্তর 24 পরগনায় বেশ কিছু জায়গায় তার জ্বালাময়ী ভাষণ এবং একই রকমভাবে উস্কানিমূলক মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে কিছু অভিযোগও সেই সময় হয়েছিল। তারপর আবারও কিন্তু তার এই ভাষণ দেওয়া, বিভিন্ন জলসায় ধর্মীয় অনুষ্ঠানে তার এই প্রভোগেটিভ কিছুটা জ্বালাময়ী ভাষণ, এটা তার একটা মুন্সিয়ানা বলা যাবে, এবং সে এইভাবে কথা বলে অভ্যস্ত, এবং এক্ষেত্রে প্রচুর মানুষকে সে টানতে পারে। ভাষণ এবং সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হলো, তিনি ধৃত। আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপি যেভাবে আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা, সেই তদন্তে কেন জ্ঞানেশ কুমারকে অন্তর্ভুক্ত করা হবে না? কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। যে ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে তিনি অনেক দিনের পুরনো তৃণমূলের কর্মী। ওনার কাকা জগৎবল্লভপুরে বিধায়ক ছিলেন, সেই সময় ওইখানে হাওড়ার জগৎবল্লভপুরে ডিফ্যাক্টো বিধায়ক হিসেবে উনি কাজ করতেন। এছাড়াও বহু জায়গাতে উনি তৃণমূলের হয়েই কাজ করেছেন। আসলে এগুলো হচ্ছে এক একটা মুখোশ, কখনো হুমায়ুনের নতুন পার্টি, আসলে এরা